তো এই এনসিপির মতো একটি অনিবন্ধিত রাজনৈতিক দল একটি জনসভা করতে যাবে এবং সেই জনসভা করতে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে গোপালগঞ্জের সমাধিকে গুঁড়িয়ে দেওয়া। তো তাদের আগে পিছে সেনাবাহিনীর টহল, পুলিশের টহল, র্যাব বাহিনী এবং সেনাবাহিনী সর্বোচ্চ যে ট্যাঙ্ক, যেটা যুদ্ধের সময় নামানো হয়, সেই দুটো ট্যাঙ্ক আমরা দেখলাম তাদের প্রোটোকলে ব্যবহার করা হচ্ছে। তো এনসিপির এই নেতারা কে, এদের কি যোগ্যতা? আমরা যেমন একজন সাধারণ নাগরিক, সেরকম একজন সাধারণ নাগরিক বা সাধারণ রাজনৈতিক কর্মী সেনাবাহিনী কর্তৃক, র্যাব কর্তৃক, পুলিশ কর্তৃক এই ধরনের রাষ্ট্রের সহযোগিতা পাবে, সেটা বিশেষভাবে কিন্তু উদ্দেশ্য প্রণোদিত। এবং ইউনূস তার কিংস পার্টির খায়েশটুকু এনসিপির মাধ্যমে পূরণ করছে, এবং এটা ইউনূসেরই একটি রাজনৈতিক সংগঠন যার মধ্য দিয়ে সে তার ভবিষ্যৎ পরিকল্পনাকে সফল করতে চায় রাজনৈতিকভাবে। সে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়, সেটা থাকবার জন্য যা যা কিছু আয়োজন করার সেটার ঠিকাদার হচ্ছে এই এনসিপি সহ অন্যান্যরা। এনসিপি মূলত সেই ঠিকাদারের কাজটা করে। তো আমরা সেটাই দেখলাম, তারা গোপালগঞ্জের দিকে যাত্রা করছে এবং তার যাত্রার বহর দেখলাম। এবং সেখানে যাওয়ার পর তার সাথে যে কিছু পুলিশ কর্মকর্তার ভিডিও আমরা দেখলাম, যাদেরকে স্বাভাবিক মনে হচ্ছে, স্বাভাবিক উগ্র পুলিশ কর্মকর্তাদের আচরণ দেখলাম এবং তাদের যে আক্রমণ, এবং আমরা বিস্মিত হয়ে দেখলাম যে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা তাদের গুলিতে গোপালগঞ্জের, আমরা শুনতে পাচ্ছি যে 5-এরও অধিক, সেটি নাকি 10 জনও হতে পারে, নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় শতাধিক। আমরা একটি ছেলেকে দেখলাম যে কালো গেঞ্জি পরা শুকনো একটা ছেলে, তাকে পুলিশ ধরে নিয়ে আসলো। সেই পুলিশের হাতে যখন তাকে ধরে নিয়ে আসছে, ধরে নিয়ে আসার যে ভঙ্গিটা, মনে হলো যে একজন জঙ্গিকে ধরেছে। পিছন থেকে সেনাবাহিনীর পোশাক পরা সিপাহী বা সৈনিক বা কোনো একজন অফিসার তাকে মারছে, তার গায়ে হাত দিচ্ছে এবং যে আচরণ করছে, তার কিছুক্ষণ পরেই ছেলেটি গুলিবিদ্ধ হলো। আমার প্রশ্ন হচ্ছে, পুলিশ এবং সেনাবাহিনীর হাতে যখন একটা ছেলে অ্যারেস্ট হলো, তারপর সে গুলিবিদ্ধ হয় কি করে? এই যে সেনাবাহিনীর উগ্রতা, পুলিশের আচরণ আমরা দেখলাম, কেন? এই 11 মাসে আমরা কোনো জঙ্গি সন্ত্রাসী মব বাহিনীর বিরুদ্ধে তাদেরই বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখিনি। যখন ধানমন্ডি 32 ভাঙছিল, তখন কোথায় সেনাবাহিনীর এই এত আক্রমণের ভঙ্গি কোথায় ছিল? তারা যেভাবে ফায়ার করছে, মনে হচ্ছে যে 1971 সালের যুদ্ধ করছে তারা। কিন্তু তারা যুদ্ধ করছে আমাদের ট্যাক্সের টাকায়, তাদের জীবনযাপন, তাদের বেতন হয়, তারা আমাদের ট্যাক্সের টাকায় তারা আমাদের জনগণকে গুলি করছে। এবং যেরকম আক্রমণাত্মক হয়ে যে মনে হচ্ছে যে গোপালগঞ্জবাসী তাদের সমাধিস্থল, তাদের গোপালগঞ্জকে রক্ষা করার যে তাগিদ অনুভব করেছে, সেটি অন্যায়। মানে আমাদের বাংলাদেশে ইউনূস যেভাবে তার বাহিনীকে পাঠিয়ে যা মন চায় তাই করতে পারবে, কিন্তু একজন নাগরিক তার নিজের আত্মরক্ষার্থে কিংবা তার নিজের অস্তিত্ব রক্ষার্থে, ইতিহাস রক্ষার্থে কিছুই করতে পারবে না। আমার তো এখন মনে হচ্ছে ধানমন্ডি 32-এও যদি এইভাবে প্রতিরোধ হতো, তাহলে সেদিনও হয়তো অনেক লাশ পড়তো। এবং সে কারণেই বঙ্গবন্ধু কন্যা নির্দেশে আমরা কিন্তু হয়তো সেদিন সেটি ঘটেনি। কিন্তু আজকের যে ঘটনা আমরা দেখেছি, পুলিশ তাদেরকে পাহারা দিচ্ছে, পুলিশ প্রোটোকল দিচ্ছে, তারা কে? তারা কি এমপি, মন্ত্রী, উপদেষ্টা? তাদের পদবি কি? তারা কি প্রোটোকল এগুলো পায়? তারা কি এপিসির ভিতরে ঢুকতে পারে? ট্যাঙ্কের ভিতরে কি তাদেরকে প্রবেশ করাতে পারে? এটা কি সেনাবাহিনীর রুলসে আছে? রাষ্ট্রের নিয়মের মধ্যে পড়ে? প্রোটোকলের মধ্যে পড়ে? একজন প্রধান উপদেষ্টা প্রতিরক্ষার দায়িত্ব পালন, ওনার হাতে প্রতিরক্ষা। সেই কারণে কি উনি সেনাবাহিনীকে যেখানে সেখানে যে কারো বিরুদ্ধে লেলিয়ে দিতে পারেন? সার্জিস আলম, হাসনাত আর নাহিদের জীবনের রক্ষার জন্য এই 11.5 মাসে যত খুন হলো, ধর্ষণ হলো, সহিংসতার শিকার হলো, এত স্থাপনা ধ্বংস হলো,
সেখানে প্রধান উপদেষ্টাকে তো আমরা কোথাও দেখলাম না এতখানি জনস্বার্থে কাজ করতে। তার মানে হচ্ছে তিনি আজকে স্পষ্ট করে দিয়েছেন জনগণ এক কাতারে, তিনি, তার এনসিপি, তার জামাত শিবির, তার তার যে এবি পার্টি অর্থাৎ ইসলামী জঙ্গি গোষ্ঠী সহ তিনি যে ধরনের পরিকল্পনা, সেই রকম সেই গোষ্ঠীদেরকে নিয়ে তার যে জোট, তারা একদিকে এবং আমরা একদিকে, স্বাধীনতার পক্ষের শক্তি একদিকে, বিপক্ষের শক্তি একদিকে। তিনি নির্বাচন দেবেন না, আমি আপনার সাথে গত অনুষ্ঠানও বলেছি, নির্বাচন দেওয়ার প্রশ্নে আসে না, যে জন্য হান্নান মাসুদ কিন্তু বলেছে যে একটি জেলায় নিরাপত্তা দিতে পারেন না, নির্বাচন কি করে দিবেন? অর্থাৎ ঘুরে ফিরে নির্বাচনকে আঘাত করা, নির্বাচনের দিকে তাকানো, আইন শৃঙ্খলা রক্ষা করতে পারতেছে তার ব্যর্থতা। এই যে বিষয়গুলো, তাদের এজেন্ডা, তাদের দেশ, এটা তাদের দেশ হয়ে গেছে, তারা মনে করছেন যে এটা তাদের দেশ। আর আজকে সেনাবাহিনী তাদেরকে ট্যাঙ্কে নিরাপত্তা দিচ্ছে, তাদের জন্য সাধারণ মানুষকে গুলি করছে। যে হাসনাত আব্দুল্লাহ, যে সার্জিসরাই কিন্তু বলেছিলেন ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেবে, উড়িয়ে দেবে, ওয়াকান্না হাসনাত, এই যে কথাগুলো, একজন সেনা প্রধান, সেনাবাহিনী, ক্যান্টনমেন্ট বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান, তাকে যেভাবে সেই সময় তারা আঘাত করেছিল, হুমকি দিয়েছিল, আজকে তারাই কিন্তু ওদেরকে জনগণের বিরুদ্ধে গিয়ে ওদেরকে প্রোটেকশন দিচ্ছে, প্রোটোকল দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে, ওদের পক্ষে গিয়ে দাঁড়িয়েছে। তো কাজেই আমি মনে করি যে আজকে অনেক কিছু সুস্পষ্ট হয়ে গেছে, এবং কারফিউ দিতে হলো, 140 ধারা জারি করতে হলো, সমস্ত পথঘাট বন্ধ করে দিতে হলো। তো এই যে রাষ্ট্রকে এরকম একটা জায়গায় আলাদা করে দিল, এটা বোধহয় রাষ্ট্রের জনগণের দেখারও প্রয়োজন ছিল যে ইউনুস কি, ইউনুস জিনিসটা কি। তো বিদেশি অনেক ফল আছে, আপনার এই কথায় আমরা অনেক উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি, এবং আপনি বললেন না অনেক কিছু চিহ্নিত হয়ে গেছে। যেমন একটা প্রথমটা হচ্ছে, অনেকদিন যে বলা হচ্ছিল, প্রথম দিন থেকে বলা হচ্ছিল 32 নম্বর জন ভাঙলো, সেনাবাহিনী কিছু করলো না, দাঁড়িয়ে দিয়ে দেখলো বা আনসার হয়ে গেল, চলে গেল। এই দ্বিতীয় পর্ব ছিল হচ্ছে বঙ্গবন্ধুর মাজার ভাঙ্গা, এটা ঘোষণা ছিল তাদের, তারা বঙ্গবন্ধুর মাজার রাখবে না। আজকে বঙ্গবন্ধুর মাজার যারা ভাঙতে গেল, মানুষ মনে করেছে একজন প্রতিরোধ করেছে, মানে ভাঙতে পারে, এটা ভাবতে পারে, তাদের পক্ষ নিল সেনাবাহিনী, তাদের পক্ষ নিল, এবং যারা এটা প্রতিরোধ করতে চাইলো তাদেরকে হত্যা করা হলো, তাদের হত্যা করা হলো। এবং এই যে একটা নতুন দল, একটা দল কতটা জনবিচ্ছিন্ন হলে সেই দলটাকে এই ধরনের সাজোয়া যানের ভেতরে করে জনরোষ থেকে বের করে নিতে হয়। সেটা একটা সবার ছবি দেখলাম আমরা, পেছন থেকে ছবিটা সার্জিস আলম বক্তব্য রাখছে, লাল চেয়ার গুলা কিন্তু খালি ছিল, ওগুলাতে কেউ নাই। সামনে কিছু ভিডিও কন্টেন্ট যারা বানায় তারা ছিল, আর ফটোগ্রাফার ছিল। বড় মূল্য দিতে হলো রোকেয়া প্রাচী, 3টা মানুষ যে মারা গেল, বড় মূল্য দিতে হলো। এখনো সঠিক সংবাদটি জনসমক্ষে আসছে না, কিন্তু আহত হয়েছে অনেক। কারণ তারা যেভাবে যেরকম ভঙ্গিতে গুলি করেছে, সেখানে মানে তারা মারার জন্যই গুলি করেছে, মানে কাউকে একটা ছেলেকে দেখানো হচ্ছিল, পুলিশ এমনি তার গলায় ধরে আছে, এবং কয়েকটা ছবি পাশাপাশি বর্ণনা ছিল, ধরা 5 মিনিটের মধ্যে এই ছেলেটাকে গুলি করে মারা হয়েছে। আমি সেটাই বললাম, সেই ছেলেটার কথাই বলছিলাম। এবং তাকে পুলিশের হাতে ধরে নিয়ে যখন যাচ্ছে, তখন পিছন থেকে সেনাবাহিনীর একজন মাথার মধ্যে মারছিল, থাপ্পড় দিচ্ছিল। তবে আজকে না প্রতিরোধ দেখলাম রোকেয়া প্রাচী, বাংলাদেশে কোনো প্রতিবাদ হচ্ছে না, প্রতিরোধ হচ্ছে না। গোপালগঞ্জে আওয়ামী লীগের করে নাই, গোপালগঞ্জে 5ই আগস্টের পরে যে প্রতিবাদ তৈরি হয়েছিল, সেই প্রতিবাদকে কেন্দ্র করে আওয়ামী লীগ যারা করতো তাদের প্রায় সবার বিরুদ্ধে হামলা হয়ে গেছে। কিন্তু গতকালকে
আওয়ামী লীগের একজন স্ত্রী আওয়ামী লীগের নেতাকে না পেয়ে তার স্ত্রীকে ধরে আনা হয়েছে গতকাল। এবং আজকের প্রতিবাদটা একেবারে গ্রামের মানুষ যেভাবে 71-এ যা করতো, গাছ গাছ ফেলে রাখতো রাস্তায়, পাকিস্তানি বাহিনী যেতে না পারে, গাছ ফেলা ছিল রাস্তায়। এবং এর জন্য এই যে শাহজাহানের ভেতরে নেওয়া হয়েছে ঠিক, তারা কিন্তু সার্কিট হাউসে আশ্রয় নিয়েছে, যেতে পারছে না কারণ হচ্ছে রাস্তায় গাছ। এবং হেলিকপ্টার চাওয়া হচ্ছিল, হেলিকপ্টার তখন হিসাব নিকাশ শুরু হয়ে গেল যে একটা কথা উঠবে, এরা শাহজাহানের ভেতরে কেন গেল, এদের হেলিকপ্টার কেন দেয়া হলো, হেলিকপ্টার কিন্তু আসে নাই। প্রাইভেট হেলিকপ্টার চেষ্টা করা হচ্ছিল, এই আবহাওয়ার কারণে তারা যেতে রাজি হয়নি, ওই পরিবেশে যেতে রাজি হয়নি। বাংলাদেশটা একটা টালমাটাল অবস্থার দিকে যাচ্ছে। আজকে আবার আরো সেই টালমাটাল অবস্থা আরো দৃঢ় হলো। এই অবস্থাটা তো আসলে হবারই কথা, এবং শুধু যে গোপালগঞ্জ না, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, ভাঙ্গা, ওদের মাদারীপুরে একটা প্রোগ্রাম ছিল, এই ঘটনার কারণে মাদারীপুরের প্রোগ্রামটা ক্যান্সেল করা হয়েছে। জি, সমস্ত রাস্তায় কিন্তু জনগণ প্রতিরোধ তৈরি করেছে। মানে এমন কোনো রাস্তা ছিল না যেখান দিয়ে আসলে তারা বের হয়ে যেতে পারবে। প্রত্যেকটা রাস্তায় জনগণ প্রস্তুত ছিল বাধা দেওয়ার জন্য। খুব স্বাভাবিক, প্রতিরোধ কেন হবে না? তারা কেন বারবার ভাববে যে ধানমন্ডি 32 ভাঙবে, মুক্তিযুদ্ধের স্থাপনা ভাঙবে, মুক্তিযুদ্ধের গলায় মুক্তিযোদ্ধাদের অপমান করবে, যা খুশি তাই করবে? এটা তো সম্ভব না। পশ্চিম পাকিস্তানিরাও তো বাঙালির সাথে পারেনি। ইতিহাস থেকে তো শিক্ষা নিতে হবে। শিক্ষা না নিলে তো তার পরিণাম ভয়াবহ হবে। আজকে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে, এখানে যাওয়ার কথা। তারা কি ভেবেছিল তারা সুন্দর করে গিয়ে সমাধি স্পর্শ করে ফেলতে পারবে? এত সোজা? আওয়ামী লীগ এমন একটা দল যে সেই দলের কয়েকজন খালাম্মা টাইপের কয়েকজন নারীকে দেখলাম, আমরা যে শ্রদ্ধা জানাই, মাথার মধ্যে একটু ঘোমটা আছে, কাপড়টা সামনে দিয়ে টেনে এনে আবার নিচ থেকে কটিটা তুলে কোমরে গোজা। এই যে সেই ভদ্রমহিলার যে বডি ল্যাঙ্গুয়েজ, উনাকে কি করে থামাবে? উনি তো হাইব্রিড না, উনি তো ডলার পাউন্ডে আসেনি, উনি টাকায়ও আসেনি, উনি ওনার প্রাণের তাগিদে এসেছেন। তো আমরা প্রত্যেকটা মানুষ বেঁচে আছি কি শুধুমাত্র ভাত, মাছ, পানি, চা খেয়ে? না, আমাদের ক্ষুধার জায়গা তো শুধু খাদ্য না। আমাদের অস্তিত্ব যদি বিপন্ন হয়, আমরা কিন্তু হাজার ভালো মন্দ খেলেও বেঁচে থাকবো না। এটা বুঝতে হবে। বাংলাদেশ আমাদের অস্তিত্ব, আর বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। তো বঙ্গবন্ধুকে আঘাত করতে হবে কেন? বঙ্গবন্ধুকে আক্রোশ, শেখ হাসিনাকে আক্রোশ, মুক্তিযোদ্ধাদের আক্রোশ কেন? তিনি যদি নতুন বাংলাদেশই করতে চান, তিনি জনগণের কল্যাণ করতে চান, তাহলে বঙ্গবন্ধুকে কেন ভাঙতে হবে? কেন মুক্তিযোদ্ধাদেরকে অপমান করতে হবে? কেন মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভাঙতে হবে?